বন্ধুরা, আজকের ভিডিওটি কেবল একটি সংবাদ নয়, বরং এটি একটি মহাপ্রলয়ের পূর্বাভাস। মধ্যপ্রাচ্যের মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে? যে ইরানের নিরাপত্তা দেয়ালকে একসময় দুর্ভেদ্য মনে করা হতো, আজ সেই দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। একদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণ, অন্যদিকে দেশটির অন্যতম প্রধান নিরাপত্তা কারিগর আলী লারিজানিকে খোদ তেহরানের ভেতরে খতম করে দিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থার পেইড লোকজন। কিন্তু কিভাবে সম্ভব? ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি তবে ব্যর্থ, নাকি ইরানের ভেতরেই কোনো বিভেদের বিষ মোসাদকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে? শুধু তাই নয়, বুশেরা পরমাণু কেন্দ্রে ড্রোন হামলা এবং এর জবাবে ইসরায়েলের হৃৎপিণ্ড কাঁপিয়ে দেওয়া ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সব মিলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই চাঞ্চল্যকর তথ্যগুলো বিশ্লেষণ করব, যা সাধারণ সংবাদে আপনি পাবেন না। ইরান কি পারবে তাদের অস্তিত্ব রক্ষা করতে, নাকি ঘরের শত্রুদের কারণে ধ্বংস হয়ে যাবে এই পারস্য শক্তি? পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার চিন্তা জগৎকে নাড়িয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যকার ছায়াযুদ্ধ এখন আর ছায়ার সীমাবদ্ধ নেই, তা সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। একের পর এক শীর্ষস্থানীয় ইরানি জেনারেল, পরমাণু বিজ্ঞানী এবং সবশেষ নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও উপপ্রধান আলী রেজা বায়েতের হত্যাকাণ্ড এটাই প্রমাণ করছে ইরানের অভ্যন্তরে নিরাপত্তা বলয়ে মোসাদের গোয়েন্দা জাল কতটা গভীরে বিস্তৃত। ইসরায়েল সম্ভবত এটি প্রমাণ করতে চাইছে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের প্রতিটি পদক্ষেপ এখন তাদের নখদর্পণে। ভুলে গেলে চলবে না, খামেনিকে মারার আগে, মানে আয়াতুল্লাহ আলী খামেনিকে মারার আগে ইরানের যত স্ট্রিট ক্যামেরা ছিল, যাকে আমরা সিসি ক্যামেরা বলি, সবগুলো ফুটেজ গত 3 বছর ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ডাটা কালেক্ট করতো। ডাটা কালেক্ট করার পর তারা এআই ক্লাউডে দেওয়ার পর এআই ক্লাউড কখন কিভাবে কয়টার সময় হামলা করতে হবে সেটা বলে দিয়েছিল। আর গতকাল যে হত্যাকাণ্ড, মানে 2 দিনের মধ্যে যে বড় বড় শীর্ষ কর্মকর্তা মারা গেলেন, এগুলা ইরানের ভেতরে যে মোসাদের পেড এজেন্টগুলো আছে, মানে ইরানি নাগরিক, তারা এই কাণ্ড ঘটাচ্ছে বলে সব জায়গায় তথ্য আসছে। ইরানের প্রতিটি সেক্টরে ইসরায়েলের গুপ্তচর ঢুকে পড়ে মিশন চ্যালেঞ্জ, এবং তারা ইরানেরই নাগরিকদের মোটা অঙ্কের টাকা দিয়ে এই কাজগুলো, মানে ইনফরমেশন বের করছে। ইরানের মতো একটি দেশ যারা নিজেদের নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যবস্থার উপর চরম গর্ববোধ করে, সেখানে একের পর এক শীর্ষ নেতার হত্যাকাণ্ড সাধারণ কোনো ঘটনা নয়। গোয়েন্দা বিশ্লেষকদের মতে প্রযুক্তিগত উৎকর্ষের চেয়েও এখানে বড় ভূমিকা পালন করেছে হিউম্যান ইন্টেলিজেন্স বা ভেতরের লোক। এটি স্পষ্ট, ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামোর ভেতরে এমন কিছু মানুষ কাজ করছে যারা সরাসরি মোসাদকে তথ্য সরবরাহ করছে। গত বছরে 12 দিনের যুদ্ধে আমরা দেখেছি কিভাবে একের পর এক অভিজ্ঞ কমান্ডারদেরকে নির্ভুল নিশানায় নির্মূল করা হয়েছে। যখন কোনো দেশের নিজস্ব লোক শত্রুর সাথে হাত মেলায়, তখন আধুনিকতম প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও আক্রমণ ঠেকানো অসম্ভব হয়ে পড়ে। আলী লারিজানি ইরানের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। তার সাথে তার ছেলে এবং উপপ্রধান আলী রেজা বায়েতের মৃত্যু ইরানের জন্য একটি বড় ধাক্কা। ইরান আলী রেজা বায়েতকে একজন দক্ষ কিন্তু প্রচার বিমুখ ব্যবস্থাপক হিসেবে বর্ণনা করেছে, যার অর্থ ইরান কেবল একজন নেতাকে নয়, বরং তাদের নিরাপত্তা কৌশলের এক নির্ভীত কারিগরকে হারিয়েছে। ইসরায়েল সরাসরি ঘোষণা দিয়েছে তারা ইরানের নেতাদের খুঁজে বের করা অব্যাহত রাখবে, যা স্পষ্ট একটি মনস্তান্ত্রিক যুদ্ধ। এবং 3 বছর আগে ইসরায়েলের ওয়েবসাইটে যাদের যাদের মারা হবে, ইরানের টপ টু বটম কমান্ডাররা, তাদের ছবি ছাপানো হয়েছিল, এবং এই যুদ্ধের মাঝখানেও 2য় বা 3য় দিনে সেই ছবিগুলোর সাথে আরও কিছু ছবি অ্যাড করা হয়েছিল, এবং যারা মারা গিয়েছিল তাদের ছবি বাদ দিয়ে নেতানিয়াহু এদেরকে মারার জন্য হুকুম দেন। নেতৃত্বের শূন্যতা ও সামরিক প্রভাব কিভাবে পড়ছে? ইরানের সামরিক দর্শনে কোনো ব্যক্তি বিশেষের উপর পুরো সিস্টেম নির্ভর করে না। এক নেতা মারা গেলে অন্যজন স্থলাভিষিক্ত হয়ে যান। মোজাইকের একটা ফরম্যাট বলা হয় তাকে। একজন চলে যাবে, 3 জন ভিতরে অটোমেটিক তারা 3 জন এসে পড়বে নেতৃত্বে। কিন্তু
এখানে একটা বড় কিন্তু আছে। ময়দানের অভিজ্ঞতা মানে যুদ্ধের ময়দানের যে অভিজ্ঞতা কেন সম্ভব নয়? একের পর এক সিনিয়র কমান্ডার এবং জেনারেল আমির নাসির জাদে বা আব্দুল রাহিম মুসাবির মতো ব্যক্তিদের হারানো যুদ্ধের ময়দানে ইরানের রণকৌশলকে দুর্বল করে দিচ্ছে। যদিও ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট দাবি করেছে তারা ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কিন্তু নীতি নির্ধারক পর্যায়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা দীর্ঘ সময়ের একটি ব্যাপার, কারণ সেই নেতৃত্বগুলো ধীরে ধীরে গড়ে উঠেছে। খামেনির প্রয়াণ ও ক্ষমতার পালাবদল। 28শে ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর খবর ইরানকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। খামেনি ছিলেন ইরানের ঐক্যের প্রতীক। তার মৃত্যুর পর একদিকে যেমন নতুন উত্তরসূরি নির্বাচনে অভ্যন্তরীণ চাপ, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাঁড়াশি আক্রমণে ইরানকে ইতিহাসের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে তখন দাঁড় করিয়ে দিয়েছিল। আলী শামখানি ও মোহাম্মদ পাকপুরের মতো উপদেষ্টার মৃত্যু এই সংকটকে আরও ঘনীভূত করে, কিন্তু পরবর্তীতে 88 সদস্যের যে শুরা কমিটি ছিল সেখান থেকে 88 জনই যোগ্য ছিল এই পরবর্তী রাহাবার হওয়ার, কিন্তু আলী খামেনির ছেলে মুস্তাফা খামেনিকে সেইটা দেওয়া হয়েছে এবং তিনিও আহত। বাবার সাথে বাবা নিহত হন না, তিনি আহত, তিনি চিকিৎসা নিচ্ছেন, কিন্তু কিছুদিন পরপর তিনি বিবৃতি দিচ্ছেন। তার বেঁচে থাকা মারা যাওয়া নিয়েও অনেক কনফিউজ রয়েছে, যদিও তিনি প্রকাশ্যে এখনো লাইভে আসেননি। পক্ষান্তরে নেতানিয়াহুরও একই ঘটনা। ইরানের সেনাপ্রধান আমিন হাতামির বক্তব্য থেকে এটা পরিষ্কার, তেহরান এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় আছে। তিনি এই হত্যাকাণ্ডকে রক্ত পিপাসু জয়নিস্ট শাসন এবং যুক্তরাষ্ট্রের কাজ বলে অভিহিত করেছেন। তার ভাষায় এমন জবাব দেওয়া হবে যা হবে সিদ্ধান্তমূলক এবং অনুতাপ সৃষ্টিকারী। তবে প্রশ্ন থেকে যায়, ইরান কি আরো ভয়াবহ যুদ্ধে জড়াবে, নাকি আগের মতো প্রক্সি বাহিনী আর এখন 19তম দিনে যেভাবে যুদ্ধ হচ্ছে সেভাবে জবাব দেবে? ইরানের বর্তমান পরিস্থিতি এটাই প্রমাণ করে, কেবল শক্তিশালী ক্ষেপণাস্ত্র বা সামরিক সরঞ্জাম দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় যদি না ঘরের শত্রুকে দমন করা যায়। মোসাদের এই একের পর এক সফল অপারেশন ইরানের গোয়েন্দা ব্যর্থতাকে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। লারিজানি হত্যাকাণ্ড কেবল একটি মৃত্যু নয়, বরং এটি ইরানের সার্বভৌমত্বের উপর একটি বড় আঘাত। আগামী দিনগুলোতে ইরান কিভাবে তাদের অভ্যন্তরীণ ফাটল মেরামত করে এবং ইসরায়েলের এই আগ্রাসনের জবাব দেয় তার উপরে নির্ভর করছে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। মঙ্গলবার দিবাগত রাতে এবং আজ সকালে ইসরায়েল অভিমুখে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তেল আবিব সহ দেশটির মধ্য অঞ্চলীয় গুশতান এলাকায় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনীর দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারির পরপরই এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র আকাশপথ দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে। যদিও বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, তবে ক্ষেপণাস্ত্রের খণ্ডবিকট অংশ জনবহুল এলাকায় আছড়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে হোলন শহরে বেশ কিছু যানবাহন বিধ্বস্ত হয়েছে এবং কয়েকটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ও আহতের যে পরিসংখ্যান দেখা যায়, প্রাথমিক খবর অনুযায়ী ভয়াবহ হামলায় অন্তত 2 জন প্রাণ হারিয়েছে, কিন্তু অসমর্থিত সূত্রগুলো জানাচ্ছে এই নিহতের সংখ্যা কয়েক ডজন। নিহতরা 30-70 বছর বয়সী কাছাকাছি একজন নারী ও পুরুষ বলে জানা গেছে, কিন্তু সেনাবাহিনীর সদস্য রয়েছে ইসরায়েলি এই নিহতের তালিকায়, সেটা প্রকাশ হচ্ছে না। ধারণা করা হচ্ছে হামলার সময় তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারেননি। এছাড়া শারন এলাকা সহ বিভিন্ন স্থানে আরো অন্তত 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে ইসরায়েলের আকাশে একের পর এক অগ্নিগোলক বিস্ফোরিত হচ্ছে এবং আগুনের খণ্ডগুলো নিচে ছড়িয়ে পড়ছে। জেরুজালেম, রামাত গান এবং বেনি ব্রাক সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বর্তমানে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণ করছে এবং নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছে। ইরানের পক্ষ থেকে এই হামলাকে তাদের উপর হওয়া সাম্প্রতিক আক্রমণে পাল্টা জবাব হিসাবে দেখা হচ্ছে, যা পুরো অঞ্চলে একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ইরানের বুশেরা শহরে অবস্থিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোনের আঘাত হানার খবর পাওয়া গেছে। গতকাল রাতের দিকে এই হামলার ঘটনা ঘটে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এবং ইরান সরকার
উভয় পক্ষই পৃথক বিবৃতিতে এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। হামলায় ঠিক কী ধরনের বস্তু ব্যবহার করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানানো না হলেও ধারণা করছে এটি একটি ড্রোন ছিল। তবে স্বস্তির বিষয় হলো এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির কোনো কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। আন্তর্জাতিক উদ্বেগ ও আইনি নিষেধাজ্ঞা। IAEA এর মহাপরিচালক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরমাণু স্থাপনায় হামলা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের স্থাপনায় বিস্ফোরণ ঘটলে তা এক বিশাল পারমাণবিক বিপর্যয়ের জন্ম দিতে পারে, যা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। ইরান সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা কেবল ইরানের জন্য নয়, বরং পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিবেশ ও নিরাপত্তার জন্য ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, বাইরের শত্রুর চেয়ে ঘরের ভেতরের বিভীষিকা সবসময় বেশি ভয়ঙ্কর। পারস্যের এই বিশাল সাম্রাজ্য কি তবে সেই ভেতরের বিষই নীল হয়ে যাচ্ছে? আজ যা মধ্যপ্রাচ্যে ঘটছে, কাল তা পুরো পৃথিবীর মানচিত্রকে ওলট পালট করে দিতে পারে। ইরানের এই পরিস্থিতির জন্য আপনি কাকে বেশি দায়ী মনে করেন? মোসাদের চাতুর্য নাকি ইরানের অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যর্থতা? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনার একটি মন্তব্য আমাদের আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আন্তর্জাতিক রাজনীতির এমন পর্দার পেছনে খবর সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল কোনো এক রণক্ষেত্রে নতুন কোনো সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।